আমার মনে হয় না প্রফেসর ডক্টর ইউনূস ছাড়া এই মুহূর্তে যদি আপনি অন্য কোনো এরকম একটা সরকারের প্রধান হিসেবে তিনি পেতেন, তাহলে আমরা পেতাম, তাহলে তার পক্ষে এই ধরনের একটা স্ট্র্যাটেজি নেওয়া কতটুকু সম্ভব হতো সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। প্রফেসর ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা যে মন্তব্যটি করেছেন, এটি অত্যন্ত চমৎকার এবং আশাব্যঞ্জক একটি বক্তব্য বাংলাদেশের এবং সারা বিশ্বের মানুষের জন্য। সারা বিশ্বের মানুষের জন্য বললাম এই কারণে যে প্রফেসর ডক্টর ইউনূস যে ইউএন এর স্ট্রাকচারের মধ্য দিয়ে, ইউএন এর স্ট্র্যাটেজির মধ্য দিয়ে রোহিঙ্গা সমস্যাটার সমাধান তিনি আসলে চাচ্ছেন। এটাকে আমরা বলি যে ট্রান্সন্যাশনাল ডিপ্লোমেসি, বা আধুনিক যুগে এটা আন্তর্জাতিক সম্পর্কে এটাকে নিউ ডিপ্লোমেসি বলা হয়। তো নিউ ডিপ্লোমেসিতে বলা হচ্ছে যে কোনো একটা এই সমস্যাগুলোকে, যেগুলো ট্রান্সন্যাশনাল প্রবলেম, এই ট্রান্সন্যাশনাল প্রবলেম গুলোকে ধরা হয় যে কোনো একটা রাষ্ট্রের নিজস্ব সমস্যা না, এটা একটা সারা বিশ্বের সমস্যা। অর্থাৎ ডিসপ্লেসড পিপল, স্টেটলেস পিপলদের পক্ষে তিনি ইউনাইটেড নেশনস এর যে মেকানিজম, সেই মেকানিজমের মধ্য দিয়ে তিনি সমস্যাটার সমাধান করতে চাচ্ছেন। এবং তিনি যে বলেছেন যে আগামী ঈদ রোহিঙ্গাদেরকে সাথে নিয়ে তিনি মিয়ানমারে তিনি করবেন, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিয়ে, এটি হচ্ছে তার নিউ ডিপ্লোমেসির তার একটা স্ট্র্যাটেজি, যে তিনি ইউএন কে ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন। এটি অত্যন্ত আশাব্যঞ্জক একটি বিষয়। এবং আমার মনে হয় না প্রফেসর ডক্টর ইউনূস ছাড়া এই মুহূর্তে যদি আপনি অন্য কোনো এরকম একটা সরকারের প্রধান হিসেবে তিনি পেতেন, তাহলে আমরা পেতাম, তাহলে তার পক্ষে এই ধরনের একটা স্ট্র্যাটেজি নেওয়া কতটুকু সম্ভব হতো সেই বিষয়ে আমার একটু সন্দেহ আছে। কারণ প্রফেসর ডক্টর ইউনূসের যে ইন্টারন্যাশনাল যে ইমেজ, তার যে ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স, তার যে স্কিল এবং সবকিছু মিলে তিনি এই ধরনের আশাব্যঞ্জক বাণী যে আমাদেরকে শোনালেন, এগুলি হচ্ছে তার তার এই ধরনের স্কিল এবং অ্যাকসেপ্টেন্সের ফল ইন্টারন্যাশনালি। এটি হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি বলতে চাই যে এই এতক্ষণ যে কথাটা হলো আমাদের দুই তিনজন বক্তা যেটা বললেন যে আমাদের নির্বাচন নিয়ে এই যে বিতর্ক বা সংস্কার নিয়ে বিতর্ক, এইখানে আমি একটু বলতে চাই যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে সংস্কার নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু আপনি দেখবেন নীরবে নিভৃতে কিন্তু এক ধরনের সংস্কার বিষয়ে কিন্তু এক ধরনের একটা ঐক্যমত্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে? আপনি দেখবেন যে বিএনপি 31 দফা দিয়েছে, জামাত এরকম অনেক কিছু দফা দিয়েছে, আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছু কিছু প্রস্তাব দিয়েছে। আপনি সবগুলো যদি মিলায় দেখেন, তাহলে আমার মনে হয় 60% বিষয় অলরেডি একটা ঐক্যমত কিন্তু তৈরি হয়েছে। তো আমরা যারা হতাশ হচ্ছি, আমরা যারা বলছি যে রাজনৈতিক দলগুলো যে ছোটখাটো বিষয় নিয়ে যে প্রশ্ন তুলছে, এই প্রশ্ন তোলাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এর বিষয়ে যে অনেকগুলো বিষয়ে যে ঐক্যমত ইতিমধ্যে তৈরি হয়েছে, আমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু কিন্তু সামনে আনছি না। যেমন আপনি ধরেন প্রধানমন্ত্রী 2 মাসের বেশি থাকতে পারবে না, 70 অনুচ্ছেদ থেকে শুরু করে বাইক্যামেরাল লেজিসলেচার, যেটা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সহ, সরি, এরকম অনেকগুলো আপনি বিষয় আপনি দেখবেন যে অলরেডি কিন্তু ঐক্যমত অনেকটা তৈরি হয়ে গেছে। এবং গভর্নমেন্ট যে কাজটি করছে, গভর্নমেন্ট যে কাজটি করছে যে এই জুলাই চার্টার একটা ঘোষণা করার জন্য যে একটা ঐক্যমত্য কমিশন যে গঠন করা হয়েছে, সেই কমিশন যখন এই এই বিষয়গুলো একমত হওয়া বিষয়গুলো যখন সবার সামনে প্রকাশ করবে যে এই এই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত হয়েছে, তো অন্তত 50 থেকে 60% বিষয়ে যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে কিন্তু অত্যন্ত ইতিবাচক একটা সংস্কারের ক্ষেত্রে ইতিবাচক একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কিন্তু আমি আপনি কিন্তু সবাই সবসময় রাজনৈতিক দলগুলো যেগুলো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, আমরা কিন্তু সেটাকে বেশি এমফাসাইজ করছি। আমরা যেগুলো বিষয় নিয়ে একমত হয়েছে সবাই, সেগুলো কিন্তু এমফাসাইজ করছি না আমরা। তো আমি অন্তত আশাবাদী যে জুলাই চার্টারটা ঘোষণা করার সাথে সাথে এই যে রাজনৈতিক বিতর্কগুলো চলছে, এটা কিন্তু বিতর্কগুলো কিন্তু কমে আসবে। আর একটা সেকেন্ড যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। দেখুন, প্রফেসর ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনালি হাইলি অ্যাকসেপ্টেড একজন ফিগার, যিনি বাংলাদেশের একজন গভর্নমেন্টের একজন প্রধান উপদেষ্টা, তিনি যখন বলেছেন যে এটা কম সংস্কার হলে ডিসেম্বরের মধ্যে, আর যদি সংস্কারটা একটু বেশি হয় তাহলে আরো কয়দিন হয়তো সময় লাগতে পারে। এই যে অর্থাৎ এই মেসেজটা হচ্ছে এটা যে নির্বাচন যে খুব দ্রুত হবে, যে আগামী ডিসেম্বর অথবা মার্চ এপ্রিল এই সময়টার মধ্যে যে নির্বাচন হবে, এই বিষয়টা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি। হুম। গভর্নমেন্টের কোনো কথার মধ্যে এখনো আমার কাছে না, অন্তত এখন মনে হয় নাই। এখন মানে এখন বিষয়টা হলো দুটা পক্ষ। একটা পক্ষ চাচ্ছে নির্বাচনটাকে টার্গেট করে যা কিছু করতে হবে। এখানে একটু স্পষ্ট কথা বলতে হবে। আপনারা চারজনই আপনারা শিক্ষাবিদ, আপনারা মানুষকে পড়েন, মানুষকে পড়ান।
এই নির্বাচনটাই কি মুখ্য কিনা এই প্রশ্ন তুলেছেন ডক্টর নজরুল ইসলাম। কারণ হলো আমাদের যে যাবতীয় অনেক গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়টি রয়েছে, সেসবটাকে আমরা কি গুরুত্ব দিচ্ছি কিনা, নাকি নির্বাচনটাকে গুরুত্ব দিয়ে সরকারকে সামনে এগিয়ে যেতে হবে। তার মানে আগামী ডিসেম্বরের মধ্যে তারা আমাদের যে এই জুলাই আগস্টে যে রক্ত দেওয়া হয়েছে, সেই রক্তের বিনিময়ে যে বাংলাদেশটাকে চেয়েছিলাম, সেটা হোক বা না হোক, নির্বাচন দিতেই হবে। তাহলে সংস্কারটা পূর্ণাঙ্গ যদি না হয়, একই রূপে আবার বাংলাদেশ ফিরে যাবে কিনা, এই একটি বড় ধরনের উদ্বেগ এখনো পর্যন্ত রয়ে গেছে, যেটি নজরুল ইসলামের কথাতে আমরা যতটুকু বুঝতে পেরেছি। অত্যন্ত লজিক্যাল একটা প্রশ্ন তুলেছেন, যে জনগণের মাঝে কিন্তু একটা প্রশ্ন, একটা সন্দেহ আছে। সন্দেহটা কি? যে যে সংস্কারের যে প্রক্রিয়াগুলোর কথা বলা হচ্ছে, যে যে জায়গায় সংস্কার দরকার, এগুলোর কথা যে বলা হচ্ছে, এই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু বিষয়ে একটা বক্তব্য আছে যে এগুলো আমরা ক্ষমতায় আসার পরে বা নির্বাচনের পরে আমরা করব। কিন্তু জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলোর এই কথার উপর বিশ্বাসটা একটু কম। কেন বিশ্বাসটা কম? কারণ রাজনৈতিক দলগুলো কতগুলো মৌলিক বিষয়ে কিন্তু কম এমফাসাইজ দিয়ে কথা বলছে। মৌলিক বিষয়টা কি? এক নাম্বার হচ্ছে যে শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার করতে হবে, কতদিনের মধ্যে এই বিচার করতে হবে, বা কিভাবে তারা বিচার করবে, এই বিচার বিচার প্রক্রিয়ার মধ্যে কোনো শৈথিলতা প্রদর্শন করা হবে কিনা, এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলা কম কথা বলছে, কম এমফাসাইজ দিয়ে কথা বলছে। এবং এটা কিন্তু রাজনৈতিক দলগুলোরই ব্যর্থতা। ইভেন ইভেন আপনি জনগণের মধ্যে জানেন যে যে ইতিমধ্যে ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বললো না, যে টিক মার্ক দেওয়া হবে, যে কোন দল কি চায় না চায়, কিছুদিন আগে বলছে না? এটার ব্যাপারে জি, দলগুলো অনেক প্রকাশ করেছে গতকালকে। ম্যাক্সিমাম দল তারা বলেছে আমরা টিক মার্ক দেওয়ার এই বিষয়টাকে আমরা খুব বেশি উৎসাহিত না এসব ব্যাপারে। তার মানে এই তাদের কথাকে কথার কথা বলা যাবে, কথার কথা বলা যাবে টিকমার্ক দিতে আমরা আগ্রহী না। কিন্তু টিকমার্ক দিতে কেন আগ্রহী না, এটার উপরে লজিক তুলে ধরতে হবে। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো লজিক্যাল, কোনো মানে এরকম কোনো শক্ত কোনো আর্গুমেন্ট শো করতে পারে নাই যে টিকমার্ক দিতে কেন অনাগ্রহী। আমি মনে করি যে ফাইনালি তারা টিকমার্ক এখানে দেবে, এবং কোনটা তারা চায় না, কোনটা কবে চায়, বা কোনটাতে টিকমার্ক দিল না, সেটার ব্যাখ্যা কিন্তু রাজনৈতিক দলগুলো দিতে বাধ্য হবে আমি মনে করি। কারণ তা সেটা যদি না করে, তাহলে জনগণের সামনে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রশ্নবিদ্ধ হবে, যে এইটাই প্রমাণিত হবে যে তারা ক্ষমতায় আসার পর এই কাজগুলো করতে তারা অনাগ্রহী। এটা কিন্তু জনগণের মধ্যে এই পারসেপশন কিন্তু তৈরি হয়েছে। এবং আমি এটাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ফেইলিয়ার হিসেবে মনে করব, যে জনগণের আস্থা অর্জনের জন্য মৌলিক সংস্কারগুলো বিষয়ে তারা এখন পর্যন্ত তারা শক্ত আর্গুমেন্ট না দেওয়ার ফলে জনগণের মধ্যে রাজনৈতিক দলগুলো নিয়ে একটা নেগেটিভ একটা পারসেপশন তৈরি হয়েছে। এবং আগের থেকে তো একটা অবিশ্বাস আছেই, যে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই কাজগুলো যদি আবার ঘুরে বসে, তারা যদি আবার না করে। আমি ব্যক্তিগতভাবে অনেক ইয়াং জেনারেশনের সাথে আমরা মিশি, সব সময় আমরা কথা বলার চেষ্টা করছি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়াং জেনারেশনের মধ্যে এই ধরনের একটা অবিশ্বাস আমি পেয়েছি, যে রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাওয়ার পর তারা যদি এটা থেকে আবার সরে আসে, তাদের ওয়াদা থেকে যদি সরে আসে, তারা যেগুলো সংস্কার প্রক্রিয়া করা দরকার সেগুলো থেকে যদি আবার সরে আসে, এই যে অনাস্থাটা তৈরি হয়েছে, এটার জন্য রাজনৈতিক দলগুলোই দায়ী। যে তারা কেন মানুষকে আস্থায় আনতে পারছেন না, এটা রাজনৈতিক দলগুলোই দায়ী এটার জন্য। তো জনগণকে তাদেরকে কিন্তু আস্থায় নিয়ে আসতে হবে। তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে 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 বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে সন্দেহ, এগুলো স্ট্রং আর্গুমেন্ট দিয়ে জনগণের মধ্যে আস্থা তাদেরকে কিন্তু তৈরি করতে হবে। আদারওয়াইজ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে রাজনৈতিক দলগুলোর উপর জনগণের যেটুকু অনাস্থা দেখা যাচ্ছে, এটা কিন্তু থেকেই যাবে নির্বাচন পর্যন্ত। এবং নির্বাচনে গিয়ে কিন্তু এটার একটা প্রভাব পড়বে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই পরিষ্কারভাবে স্ট্রং আর্গুমেন্ট দিয়ে তাদেরকে বলতে হবে যে যে বিষয়গুলোর উপর, যে বিষয়গুলোতে জনগণের অনাস্থা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো তাদেরকে স্ট্রং আর্গুমেন্ট দিয়ে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ ঠিক নির্বাচনে এটার উপর একটা প্রভাব পড়বে অবশ্যই। সুতরাং রাজনৈতিক দলগুলোর এটা একটা দায়িত্ব, ঠিক। এটা করতেই হবে তাদেরকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।